রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে গত রাত থেকে। দিনেও চলছে, রাতেও চলছে। প্রথমত যারা সরকারি কর্তা ব্যক্তি, তাদের বুদ্ধি, প্রজ্ঞা, মেধা এবং রুচি সব মিলিয়ে তাদেরকে একটা ধন্যবাদ দিতে হয় যে অনেক দিন পর আমাদের পুরো জাতিকে একটি নাম দিয়ে চমৎকারভাবে বিনোদিত করেছেন। আমরা সবাই খুশি হয়েছি। অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান ধরার বা শয়তান শিকার করার যে প্রক্রিয়া, এটাকে ঠিক সামরিক ভাষায় অপারেশন ডেভিল হান্ট পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাট বাংলাদেশ যেহেতু সব সম্ভাবের দেশ, এখানে এরকম একটা নাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় খুব খুশি হয়ে গেছে। এটি নিয়ে কালকে সারা রাত বাংলাদেশ তোলপাড়। আজকে রাতে কটা শয়তান ধরা পড়ে, যারা শয়তানের ব্যাপারে খুবই উদ্বিগ্ন, তারা সারাটা রাত সেই শয়তান যেন বাংলাদেশ শয়তান অবমুক্ত হয় এই জন্য দোয়া পড়েছে, দরুদ পড়েছে, এবং যারা এই চেষ্টা করেছেন তাদের জন্য দোয়া দরুদ পড়েছেন। তারপর যাদের একটু শয়তান ভীতি রয়েছে, সেই শয়তান ভীতি যাদের রয়েছে তারাও সারা রাত উত্তেজনায় ঘুমাতে পারেনি যে তাড়া খেয়ে শয়তান যদি আমার ঘরে ঢুকে যায়, কেন শয়তানের তো কোনো শরীরই নেই, শয়তান বাতাসের মতো। তো এগুলোকে যদি লক্ষ্য করে গুলি ছোড়া হয়, এদেরকে লক্ষ্য করে যদি অপারেশন চালানো হয়, আর ওগুলো বন জঙ্গল ছেড়ে বা লোকালয় ছেড়ে, মানুষের হৃদয় ছেড়ে, মস্তিষ্ক ছেড়ে যদি আমার ঘরে ঢুকে যায়, তাহলে আমার অবস্থা কি হবে? তো এরকম যে কিছু লোক নেই তা কিন্তু বলা যাচ্ছে না। মানুষের 18 কোটি মানুষ নানা রকম চিন্তা ভাবনা করে বিভিন্ন জনে। তো এরকম সারাটার উত্তেজনায় চলেছে। তা আমি সেই সকালবেলা যখন বের হলাম অফিস থেকে, আমি দেখলাম যে দিনের আলোতে ঢাকা শহর কেমন। বলতে গেলে আমার বাসা থেকে যখন বের হলাম পুরো রাস্তাই ফাঁকা, বেশি লোকজন নেই। শুধু প্রেস ক্লাবের সামনে রাস্তার এক সাইড বন্ধ করে অনেকগুলো বিপ্লবী গ্রুপ দাবি দেওয়া নিয়ে রাজপথ একেবারে ব্লক করে রেখেছে। আর উল্টো সাইড, যে সাইড দিয়ে আমি অফিসে ঢুকি, সে সাইডটি একেবারে ফাঁকা। এর মধ্যে দেখলাম যে অপারেশন ডেভিল হান্টের নামে শাহবাগ মোড় থেকে শুরু করে একেবারে ঢাকা ক্লাব পর্যন্ত পুরো এলাকাতে সেই পুলিশ বিভিন্ন গাড়ি থামিয়ে তাদের সবকিছু চেক করছে। নিজের চোখে দেখলাম, এবং রাস্তায় গাড়ির সারি সারি পড়ে আছে অনেকগুলো, 10-12টা গাড়ি। আর যিনি কর্মকর্তা তিনি খুব ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে যেটা টেলিভিশনে বা সামাজিক মাধ্যমে দেখলাম সেটা হলো গাজীপুরে যে এলাকাতে গিয়ে মোটামুটি এই সমন্বয়ক যারা গিয়েছেন, যারা জনগণের হাতে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তো সেই এলাকা পুরুষ শূন্য। সে এলাকার বাড়িঘরে কেউ নেই, এবং সে এলাকাতে ধরপাকড় করার জন্য সেখানে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। আর অন্য খবর হলো যে সমন্বয়ক যারা আছেন তারা ভীষণ রকম ক্ষেপে গেছেন গাজীপুর পুলিশ প্রশাসনের উপর। এর কারণ হলো তারা যখন বিপদে পড়েছিলেন, অর্থাৎ তাদেরকে যখন মারধর করা হচ্ছিল, তখন তাদের মধ্যে কেউ কেউ যারা এই মারধরের শিকার হননি, তারা স্থানীয় থানায় টেলিফোন করে তারা বারবার আকুতি জানাচ্ছিলেন এবং বলছিলেন, স্যার আপনার পায়ে ধরি, আসুন আমাদেরকে রক্ষা করুন। তো এই কথা বলার পরও পুলিশের মন গলেনি। তো এই জন্য পুলিশের উপর সেই সমন্বয়কদের বিজয় ক্ষোভ, সমন্বয়কদের কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা গতকাল গিয়ে গাজীপুর শহরে রীতিমতো সেখানে সারাদিন বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, এবং তেমন কোনো আসলে ওখানে নতুন ভাঙচুর হয়নি। কেবলমাত্র ডিসি অফিসের সামনে থেকে যখন তারা চলে আসবেন, এই সময় একজন সমন্বয়ককে লক্ষ্য করে অজ্ঞাত দুষ্কৃতকারী গুলি চালিয়েছেন, এবং গুলি চালিয়ে তার একটি হাতে গুলি লেগেছে বা কোনো একটি গুলি লেগেছে এমনি খবর এসেছে। কিন্তু সেই শয়তান যে গুলি করেছিল তাকে এখনো পর্যন্ত পুলিশ বা যৌথ বাহিনী ধরতে পারেনি। তো এই গেল মোটামুটি গাজীপুরের খবর। অন্যান্য এলাকাতে যেটা দেখলাম সেটা হলো সারা রাত ধরে
সেই রাস্তাঘাটে যানবাহন থামিয়ে সেটা মোটরসাইকেল থেকে শুরু করে সবাই, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী, তারা দেদারসে সবকিছু চেক করেছে এবং আজকের দিনেও সেই চেক যাকে বলা হয় চলছে। আর গতকাল দেখেছিলাম দিনের বেলার যে ছবি, অবশ্য সামাজিক মাধ্যমে আজকে প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য যে প্রথম গণমাধ্যম, সেখানে এই ধরনের ছবি দেখলাম। সেটা হলো কিছু কিশোর, তাদেরকে ধরে সেনাবাহিনীর গাড়িতে তোলা হয়েছে। তো তাদের নাম ধাম পরিচয় বা তাদের পরিণতি কিছুই আমরা জানতে পারিনি। ফলে এই যে অপারেশনটি, সেই অপারেশনটি নিয়ে এখন পর্যন্ত ধোঁয়াশা রয়ে গেছে। এর মধ্যে গত রাতে প্রায় সব টেলিভিশনগুলোতে টকশো হয়েছে এবং এই টকশোগুলোর মধ্যে সবচেয়ে যাকে বলা হয় আকর্ষণীয়, আমার কাছে অন্তত আকর্ষণীয় যে টকশোটি ছিল তৃতীয় মাত্রা, জিল্লুর রহমান উপস্থাপিত টকশোটি, যেখানে নুরুল কবির সাহেব, নিউ এজ সম্পাদক নুরুল কবির সাহেব অতি গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন। তো সেই নুরুল কবিরের কথাগুলো এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আরো কথা বলবো। তার আগে একটু দেখে আসি যে লাইভে কারা কারা আছেন। সম্মানিত দর্শক, এখন একজন বলছেন, আপনি এত এনার্জি কিভাবে পান বলেন? ভাই, আপনি বলছেন আপনি এত এনার্জি কিভাবে পান? আল্লাহ কাউকে যখন কোনো কাজ করার সামর্থ্য দেন, আপনি এটা টিটকারি করে বলছেন না প্রশংসা করছেন আমি বলতে পারবো না, বাট আমি আসলে এইগুলো ছাড়াও আরো অনেক কাজ করি। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, লেখালেখি করি, ব্যবসা বাণিজ্য চালাই, পরিবার দেখাশোনা করি, আরো অনেক কিছু আছে। ইনশাল্লাহ কোনো কিছুতে আমার সমস্যা হয় না। এবং আল্লাহর মেহরবানিতে এই যে দেখেন আপনার, এই যে আজকে যে কথাবার্তা বলছি, যে রোজা রেখে কথা বলছি, তো সবই কাজ হচ্ছে। তারপরে শেষে গোলাম মাওলা রনি ভারতীয় বীজ, ইনুস খান বলেছেন ভারতীয় বীজ। আমাকে দেখে কি আপনার ভারতীয় বীজ মনে হয়, বা আমার কোনো কর্মকাণ্ডে আপনাকে কি ভারতীয় বীজ মনে হয়? যদি আপনার মনে হয় অসুবিধা নেই, আপনি মনে করতে থাকেন, ভারতীয় বীজ মনে করতে থাকেন। আচ্ছা, ইনুস আরো বলেছেন, ইনুস সাহেব প্রমাণ করলো যে বাংলাদেশের মানুষ যত উচ্চ শিক্ষিত হোক, প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। হাসিনার বিদায়ের পর আমরা ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু শেষে যে লাউ সেই কদু, এটা বলেছেন একজন। আর নিচে থেকে আসি, স্যার কি বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে? আপনি বাংলাদেশের সপ্তাহে বলছেন বিএনপি নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে, নির্বাচন তো আগে হতে হবে। এখন নির্বাচন না হলে এই ব্যাপার আসলে কিছুই বলা যাবে না। ধানমন্ডি ভাঙা কি ঠিক হয়েছে রনি ভাই? না, ঠিক হয়নি। আমি একটা দৃঢ়তার সাথে বলতে চাই, এটা কোনো অবস্থাতেই ঠিক হয়নি। তারপর শেষে আপনি কি মনে করেন ইউনূস সরকার সরিয়ে কাজ করছেন না? জি, আমি মনে করি ইউনূস সরকারের অনেক সিদ্ধান্ত যেগুলো গণতান্ত্রিক নয়, এবং অনেক সিদ্ধান্ত, এবং যেহেতু তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত নন এবং গণতন্ত্রের সঙ্গে তার কোনো সম্পর্ক কোনো কালে ছিল না, ফলে তার কাছে গণতান্ত্রিক আচরণ আশা করা যায় না। আমরা শুধু আশা করেছিলাম যে তিনি একটি নির্বাচন দিবেন, নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন, এই পর্যন্তই। বাংলাদেশের মতো এত বুদ্ধিজীবী আর কোনো দেশে না। আপনি ঠিকই বলেছেন, বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে। তারপরে আপনি কি মনে করছেন ইউনূস সরকার, আরো নিচে যাই, নিচে যাওয়ার পর আছে আপনি এক ইন্টারভিউটা বলেছিলেন আওয়ামী লীগের দুঃসময় আসলে আপনি হাল ধরবেন। আমি একথা বলেছিলাম, দুঃসময় আসলে হাল ধরবেন, কিন্তু এমন দুঃসময় যখন হাল ধরার মতো একটা নৌকা থাকতে হবে। তো দুঃসময় তো হাল ধরার মতো নৌকা নেই, নৌকা তো ডুবে গেছে, হাল ডুবে গেছে, অথই নদীতে সমস্ত মানুষ ভাসছে। আগে তো আপনাকে একটা নৌকা তৈরি করতে হবে। তো আর এক দুই নম্বর হলো হাল ধরার জন্য এখনো হাল যাদের হাতে আছে তারা তো হাল ছাড়ছেন না। তারা হাল যদি ছেড়ে দিতেন তাহলে, তারা নৌকা ডুবিয়ে দিয়েছেন সমুদ্রে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব থই থই করে যাকে বলা হয় ডুবার চেষ্টা করছে। আর অন্যদিকে নৌকার যে হাল, সেই হালটি তারা এখনো ধরে রেখেছেন, কিন্তু নৌকা নেই। আচ্ছা, তারপরে শেষে শান্তিপূর্ণ ভাঙচুর কি করতে দেওয়া উচিত? শান্তিপূর্ণ ভাঙচুর কি করতে দেওয়া উচিত? এখানে একটা ব্যাপার হলো কি, যে কোনো ভাঙচুরই আসলে সমর্থনযোগ্য নয়, কোনো ভাঙচুরই সমর্থনযোগ্য না, কিন্তু জনগণ কিন্তু এখন পছন্দ করছে না, বিকজ ইউনূস সরকার ভালো করতে পারছেন না। কিন্তু যদি এই কাজটি আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত হতো, যে সমস্ত বাড়ি ঘর ভাঙচুর হচ্ছে, তখন কিন্তু জনগণ এখন যেভাবে রিয়্যাক্ট করছে সেভাবে হয়তো রিয়্যাক্ট করতো না। সবাই প্রতিশোধ পরায়ণ। যে আপনাকে ভারতীয় আচ্ছা,
কেন রোজা রেখেছেন ধরা পড়ার পরে? না ভাই, রোজা ধরা পড়ার পর রাখিনি। এটা আমি সারা অনেক বছর, আজকে 25-30 বছর যাবত রাখি। এটা হলো রোজার যে আগে মাসে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রোজা রাখতেন। তো যার জন্য রোজার আগের মাসে সবসময় যেকোনো মুমিন মুত্তাকিরা রোজা রাখেন। রোজাকে মূলত মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য। এই রোজার অনেক বরকত এবং ফজিলত। আপনি যদি ধর্মপরায়ণ হন এবং আমার এই কথা শুনে উদ্বুদ্ধ হন, একটা রোজা হলো এই মাসে আপনি রাখবেন। আল্লাহ আপনাকে বরকত দান করুন। তারপর হাই রনি, হাউ আর ইউ? ইজ ভেরি স্যাড হোয়াট গোয়িং অন, ইংরেজিতে বলেছেন। জি, অবশ্যই এটা খুবই দুঃখজনক যা কিছু ঘটছে। আওয়ামী লীগ হান দিলে কেমন হতো, এত নাটক কেন? তারপরে একজন বলেছেন আমার পছন্দের মানুষ গোলাম মাওলা রনি ভাই, কামাল ভাই, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার প্রতি রহমত এবং বরকত নাজিল করুন। আপনি আসলে কোন ঘরের পাত্র? অনেকেই প্রশ্ন করেন, অনেকবার উত্তর দিয়েছি। আমি আসলে কোনো ঘরের পাত্র নই, আমি আমার নিজের ঘরের পাত্র। নিজেরটা খাই, নিজের মতো চিন্তা করি, নিজের মুখ দিয়ে নিজের কথা বলি, অন্যের শেখানো বলি না, অন্য দ্বারা প্রলোভিত হয়ে কোনো কাজ করি না, সামনে কোনো পদ পদবি পাবো এই লোভ এবং লালসা থেকে কোনো কথা বলি না, যেটি ভালো মনে হয় সেটি বলি। অনেক সময় সব যে ভুল হয় তাও যেমন ঠিক নয়, সব যে আবার সঠিক হয় তাও ঠিক নয়। যেটি মনে হয় জনগণের জন্য বলা উচিত, দেশের জন্য বলা উচিত, সেটি বলি। সেটি বলতে গিয়ে হয়তো কারো পক্ষে যায়, বিপক্ষে যায়, কিন্তু কাউকে খুশি করার জন্য যদি কিছু বলে থাকি সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য চেষ্টা থাকে অন্তরে। কিন্তু এটা নিয়ে অন্য ধর্ম ব্যবসায়ীদের মতো ব্যবসা করার কোনো মানে যাকে বলে আমার কোনো কালই এরকম কোনো অভিব্যক্তি ছিল না। আল্লাহ এর থেকে আমাকে পানাহা দান করুন। আপনি কি মনে করেন ইউনূস স্যারের সঙ্গে এটা কাজ করেছেন? তারপরে এই কথা বলেছি, এরপর আরো অনেক মানুষই করেছে। যাক, এখন আমরা মূল ঘটনায় আসি। সেটা হলো যে এখানে অপারেশন ডেভিল হান্ট, এটার উদ্ভব হয়েছে গাজীপুর থেকে। গাজীপুরে এই ঘটনা যদি না ঘটতো তাহলে এরকম একটা অপারেশন ডেভিল হান্ট এটার উদ্ভব হতো কিনা সন্দেহ, নাম্বার 1। আবার গাজীপুরের যে ঘটনাটা, এটা শুরু হয়েছে 32 নম্বর দিয়ে। আবার 32 নম্বরের যে ঘটনাটি, এটি শুরু হয়েছে শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে। অর্থাৎ শেখ হাসিনা যখন ছাত্র জনতার জন্য বা তাদের উদ্দেশ্যে একটি ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং সেটি প্রচারিত হইল, তখন সঙ্গত কারণে শেখ হাসিনা বিরোধীরা ক্ষেপে গেল এবং এটাকে সবাই মনে করলো যে শেখ হাসিনা উস্কানি দিয়েছেন, জনগণকে উস্কানি দিয়েছেন। এবং এই যে শেখ হাসিনা এখন দিল্লিতে বসে যে ভাষণ দিচ্ছেন, কথাবার্তা বলছেন, এটা শেখ হাসিনা যারা বিরোধী তাদের মনে কি ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে, এটি এখনো সম্ভবত আওয়ামী লীগের লোকজন বা শেখ হাসিনা আন্দাজ করতে পারছেন না। এবং আন্দাজ করতে না পারার কারণে কি হচ্ছে, তাদের যে কর্মকাণ্ড এটি যাকে বলা হয় বিরোধী পক্ষকে ক্রোধান্বিত করছে, আতঙ্কগ্রস্ত করছে না, কিন্তু কেউ ভয় পাচ্ছে না আওয়ামী লীগকে, কিন্তু ক্রোধান্বিত, রাগ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে পারলে আরেকটা পাড়া দিয়ে দেবে, ধরে দেবে, গলা টিপে দেবে, এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে। অথচ যদি প্রজ্ঞা দেয়া, মেধা দিয়ে আওয়ামী লীগ, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলী এবং যারা সমন্বয়ক রয়েছেন তাদের মন এবং মস্তিষ্কে আওয়ামী লীগ সম্পর্কে একটি চিন্তা ঢুকিয়ে দিতে পারতেন, একটি ভয় ঢুকিয়ে দিতে পারতেন, একটি আতঙ্ক ঢুকিয়ে দিতে পারতেন, সেটি কাজ করতো। কিন্তু এখানে ক্রোধ ঢুকিয়ে দিচ্ছেন, রাগ বা উত্তেজনা তারা ছড়িয়ে দিচ্ছেন এবং বিরক্তি, তারা যে সকল কথাবার্তা বলছেন বিরক্তি তৈরি করছে। তো এই বিরক্তি থেকে দেখুন বঙ্গবন্ধুর এই বাড়িটি মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিয়ে এলো। এখন জুলাই আগস্ট বিপ্লবের পরে যে আগুন লাগানো হয়েছিল এই বাড়িতে, এটাকে আপনি মোটামুটি জনরোষ বলতে পারেন। এটা হয়, এটা মানে 15 আগস্টের পরে এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু এখন যেটা হলো এটা মানুষকে উত্তেজিত করে, তারপরে সে মানুষকে প্রভোগ করে এই কাজটি করা হয়েছে বলে বাংলাদেশে যারা এমনকি আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, সাধারণ বুদ্ধিজীবী, তারাও কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছেন। ফলে এই কাজটি কতটুকু ভালো হয়েছে মন্দ হয়েছে এটা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বুঝতে পারেন। অনেকে বলার চেষ্টা করছেন যে এটা ভারতের একটা ফাঁদ ছিল এবং